জরুরি এবং সেটা হচ্ছে আল্লাহর বিশেষ নিয়ামত ভালো থাকাটা। তো আমরা শুরু করি নাকি? তবে ওই যে 4টা শব্দে একটা তোমার পুরোপুরি জীবন আজকের এই প্যান্ডামিকের সময়ে একটা স্লোগান যেমন 4টা শব্দে, স্টে হোম স্টে সেফ, এটা কিন্তু মনে রেখো। স্যার আমরা বাসায় আছি স্যার। হ্যাঁ, বাসায় থাকবে। গুড। তাহলে আমরা গতকাল শুরু করেছিলাম 7ম অধ্যায় মুক্তিযুদ্ধে বাংলাদেশ সরকার বা মুজিবনগর সরকারের কার্যক্রম, তাই না? হ্যালো, জি স্যার। হ্যাঁ, তো বাংলাদেশ সরকারের এই অধ্যায়ে আমরা গতকাল আলোচনা করেছিলাম বাংলাদেশ সরকারের বা মুজিবনগর সরকারের মন্ত্রণালয় বিভাগ ও অন্যান্য শাখা, তারপরে আরো কয়েকটি সংস্থা মন্ত্রণালয়ের যে অধীনে ছিল সেগুলো নিয়ে, বিশেষ দায়িত্বে নিযুক্ত জনপ্রতিনিধিদের নিয়ে, অস্থায়ী সচিবালয়ের সরকারি কর্মচারীবৃন্দ সম্পর্কে ধারণা পেয়েছিলাম। তারপরে তোমরা জানো যে সমগ্র বাংলাদেশকে সামরিক বিভাজন এবং মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনার জন্য 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। সেই সাথে বেসামরিক সরকার পরিচালনার জন্য পুরো বাংলাদেশকে 11টি প্রশাসনিক অঞ্চলেও ভাগ করা হয়েছিল। সেই অঞ্চলগুলো সম্পর্কেও আমরা জেনেছি কিন্তু গতকাল। তারপরে বাংলাদেশ সরকারের, মুজিবনগর সরকারের ভূমিকাটা কি ছিল বা তাদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কি কারণে, সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। গতকাল মুক্তি বাহিনী গঠন, এই মুক্তি বাহিনী গঠনের মধ্যে স্থল, নৌ বিমান বাহিনী এবং এদের নিয়ে আবার নিয়মিত ও অনিয়মিত বাহিনী নিয়েও আমরা আলোচনা করেছিলাম। মুক্তিযুদ্ধের সেক্টর ব্যবস্থাপনা আলোচনা করতে গিয়ে আমাদের সময় চলে গেল। আমরা কিন্তু আর 11টি সেক্টর খুবই গুরুত্বপূর্ণ আমাদের জানা, হিস্ট্রির প্রত্যেক ছাত্রের জন্য 11টি সেক্টর এবং এই 11টি সেক্টরের প্রথম দিকে এবং কারা মূলত সেক্টর কমান্ডার ছিলেন সে বিষয়টিও জানা কিন্তু আমাদের খুব বেশি জরুরি, তাই নয় কি? হ্যালো, জি স্যার। জি স্যার, জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আমরা শুনতে পারতেছি। শুনছো তো? হ্যাঁ, তো আমি আবার এই সেক্টর ব্যবস্থাপনা থেকে শুরু করব, কারণ আমরা মাঝামাঝি ছিলাম এই সেক্টর ব্যবস্থাপনার। তো আমাদের আলোচনার সুবিধার্থে আমরা প্রথম থেকেই সেক্টর ব্যবস্থাপনাটা খুব সংক্ষেপে আমি তোমাদের সামনে তুলে ধরব তোমাদের জ্ঞাতার্থে। তো 1 নম্বর, আমি খুব দ্রুত, এটা যেহেতু গতকাল এটা 5 নম্বর সেক্টর পর্যন্ত আমি পড়ে তোমাদের সামনে আলোচনা করেছিলাম, তাই আজকেও আমি খুব দ্রুত এগুলো নিয়ে আলোচনা করব এবং এই সেক্টর ব্যবস্থাপনা থেকে আমরা অন্য তোমার টপিকে চলে যাব এই অধ্যায়ের। তো 1 নম্বর সেক্টরের বিস্তৃতিটা তোমাদেরকে বলেছিলাম চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম থেকে ফেনী নদী পর্যন্ত। এর কমান্ডার ছিলেন প্রথমে মেজর জিয়াউর রহমান এবং পরবর্তীতে ক্যাপ্টেন রফিকুল ইসলাম। 2 নম্বর সেক্টরের অধীন ছিল নোয়াখালী, কুমিল্লা জেলার আখাউড়া ভৈরব রেল লাইন পর্যন্ত এবং ফরিদপুর ও ঢাকার অংশ বিশেষ। এর কমান্ডার ছিলেন মেজর খালেদ মোশাররফ এবং মেজর এটিএম হায়দার। 3 নম্বর সেক্টর, শুনতে পাচ্ছ আমাকে? স্যার, মাদারীপুর কি এই 2 নম্বর সেক্টরের মধ্যে পড়ছে? না না না, ফরিদপুর পুরোটা, মাদারীপুর এটার মধ্যে ছিল, 2 নম্বর সেক্টরের মধ্যে অবশ্যই। ঠিক আছে, শুনতে পাচ্ছ? স্যার বলেন স্যার। মাদারীপুর, শরীয়তপুর, তখনকার ফরিদপুর, পুরো বৃহত্তর ফরিদপুর এর মধ্যে পড়ে। জি স্যার, জি। 3 নম্বর সেক্টরে বিস্তৃতি ছিল। এখানে 2 নম্বর আর 3 নম্বরটা একটু বিশেষভাবে লক্ষ্য করবে। তোমাদেরকে আমি বলেছি ঢাকার অংশ বিশেষ কিন্তু 2 নম্বর সেক্টরের অধীন ছিল, আবার 3 নম্বর সেক্টরের কিন্তু অধীন ছিল ঢাকার অংশ বিশেষ। তো এই জন্য বলছি 3 নম্বর সেক্টরের মধ্যে বিস্তৃত ছিল সিলেট জেলার হবিগঞ্জ, কিশোরগঞ্জ, আখাউড়া ভৈরব রেল লাইন থেকে উত্তর পূর্ব দিকে কুমিল্লা ও ঢাকা জেলার অংশ বিশেষ। এর কমান্ডার ছিলেন মেজর কে এম শফিউল্লাহ এবং ANM নুরুজ্জামান। 4 নম্বর সেক্টর বিস্তৃত ছিল
সিলেট জেলার পূর্বাঞ্চল এবং খোয়াই শায়েস্তাগঞ্জ রেল লাইন ছাড়া পূর্ব ও উত্তর দিকে সিলেট ডাউকি সড়ক। এর কমান্ডার ছিলেন মেজর চিত্তরঞ্জন দত্ত। শেষ পর্যন্ত একজনই ছিলেন। 5 নম্বর সেক্টরের অধীন ছিল সিলেট ডাউকি সড়ক থেকে সিলেট জেলার সমগ্র উত্তর ও পশ্চিমাঞ্চল। এর কমান্ডার ছিলেন মেজর মীর শওকত আলী। 6 নম্বর সেক্টর বিস্তৃত ছিল রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও অঞ্চল। এর কমান্ডার ছিলেন মোহাম্মদ খাদেমুল বাশার। 7 নম্বর সেক্টরের অধীন ছিল দিনাজপুর জেলার দক্ষিণাঞ্চল, বগুড়া, রাজশাহী এবং পাবনা। এর কমান্ডার ছিলেন মেজর নাজমুল হক এবং মেজর কাজী নুরুজ্জামান। 8 নম্বর সেক্টর বিস্তৃত ছিল কুষ্টিয়া, যশোর, ফরিদপুর, দৌলতপুর, সাতক্ষীরা সড়কের উত্তরাংশ। এর কমান্ডার ছিলেন মেজর আবু ওসমান চৌধুরী এবং মেজর এম এ মঞ্জুর। 9 নম্বর সেক্টর বিস্তৃত ছিল বরিশাল, পটুয়াখালী, দক্ষিণাঞ্চল, খুলনা, দৌলতপুর, সাতক্ষীরা সড়ক। এর কমান্ডার ছিলেন মেজর এম এ জলিল এবং আবেদিন। 10 নম্বর সেক্টরটি খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবে, তোমরা অবশ্যই মনে রাখবে, এ কারণে যে এর কোনো বিস্তৃত নির্দিষ্ট সীমারেখা ছিল না 10 নম্বর সেক্টরটি। আমার কথা বোঝা যাচ্ছে? হ্যালো, ওকে, থ্যাংক ইউ। 10 নম্বর সেক্টরে কিন্তু কোনো নির্দিষ্ট সীমানা ছিল না, কারণ এটা পুরো নৌ অঞ্চলটি বাংলাদেশের পুরো নৌ কমান্ড এর অধীনে ছিল। এই জন্য পুরো বাংলাদেশটাই 10 নম্বর সেক্টরের নৌ কমান্ডটা পুরো 10 নম্বর সেক্টরের অধীনে ছিল এবং এর কমান্ডার হিসাবে কেউ নয়, নৌবাহিনীর কমান্ডো, যেহেতু পুরো বাংলাদেশ ছিল তাই পুরো বাংলাদেশ একজন কমান্ডারের অধীনে। সে সময় নৌবাহিনী এভাবে সুশৃঙ্খল ছিল না, কেবল গঠিত হচ্ছিল বা কয়েকজন নৌ কমান্ডোকে নিয়েই এই কমান্ডো বাহিনী গঠিত হয়েছিল। নৌবাহিনীর কমান্ডো দ্বারা গঠিত ছিল, এর কমান্ডাররা পরিবর্তিত হয়েছে মাঝে মাঝে। 11 নম্বর সেক্টরটি বিস্তৃত ছিল ময়মনসিংহ, টাঙ্গাইল, নগরবাড়ি, আরিচা থেকে ফুলছড়ি, বাহাদুরবাদ পর্যন্ত যমুনা নদী ও তীর অঞ্চল। এর কমান্ডার ছিলেন মেজর জিয়াউর রহমান। তোমাদের 1 নম্বর সেক্টরে কিন্তু মেজর জিয়া রহমান ছিলেন 10 এপ্রিল 1971 থেকে 25 জুন 1971 খ্রিস্টাব্দ পর্যন্ত। আর এই 11 নম্বর সেক্টরেও মেজর জিয়াউর রহমান ছিলেন 26 জুন বা 26/6/1971 থেকে 10/10/1971। তারপরে ছিলেন মেজর আবু তাহের এবং ফ্লাইট লেফটেন্যান্ট এম হামিদুল্লাহ খান। তো এটাই ছিল সেক্টর ব্যবস্থাপনা। এসব সেক্টরে যুদ্ধরত মুক্তিযোদ্ধাদের বেশিরভাগ ট্রেনিং ক্যাম্প ছিল সীমান্ত এলাকায় এবং ভারত সরকারের সহায়তায় মুক্তিযোদ্ধারা প্রশিক্ষণ লাভ করে। এছাড়াও প্রায় 1000 মুক্তিযোদ্ধাকে গেরিলা ট্রেনিং দিয়ে বাংলাদেশে ঝটপট আক্রমণ বা বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনের জন্য বাংলাদেশে প্রেরণ করা হতো। শুনতে পাচ্ছি। আচ্ছা, জোনাল কাউন্সিল। বলেন জোনাল স্যার। কাউন্সিল, হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি স্যার, আপনি বলেন স্যার। ওকে। বেসামরিক প্রশাসনকে অধিক গণতান্ত্রিক ও বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করার জন্য বাংলাদেশের আঞ্চলিক সুবিধা চিন্তা করে সমগ্র বাংলাদেশকে 1971 খ্রিস্টাব্দের জুলাই মাসে 9টি অঞ্চল এবং সেপ্টেম্বর মাসে চূড়ান্তভাবে 11টি অঞ্চলে ভাগ করা হয়। তোমাকে বলছি জোনাল কাউন্সিল হিসাবে। এটা কিন্তু তোমার যে 11টি প্রশাসনিক বেসামরিক প্রশাসনিক অঞ্চল বা 11টি সামরিক অঞ্চল সেক্টরে বিভক্তের বাইরে কিন্তু বেসামরিক এবং সামরিক উভয় যে ব্যবস্থাপনা ছিল, বিশেষ অঞ্চল ছিল, সেগুলোকে সহযোগিতা করার জন্যই
এই জোনাল কাউন্সিল গঠন করা হয়েছিল। সেপ্টেম্বর নাগাদ অঞ্চলগুলোর বিন্যাস হয়েছিল এভাবে: প্রতিটি জোনের সার্বিক তত্ত্বাবধানের জন্য আঞ্চলিক প্রশাসনিক পরিষদ গঠিত হয়। সংশ্লিষ্ট এলাকায় জাতীয় ও প্রশাসনিক পরিষদ সদস্যদের প্রশাসনিক পরিষদের সদস্য করে তাদের ভোটে নির্বাচিত একজন করে চেয়ারম্যানকে পরিষদের প্রদান করা হয়। প্রতিটি জোনে সরকার হতে 7 জন করে কর্মকর্তা নিয়োগ করা হয় তাদের বিভাগীয় কাজ সম্পাদন করতে। কর্মকর্তাদের পদমর্যাদাগুলো এভাবে ছিল: আঞ্চলিক স্বাস্থ্য কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, প্রকৌশলী কর্মকর্তা, প্রকৌশল কর্মকর্তা, হিসাব বিভাগীয় কর্মকর্তা। প্রতিটি আঞ্চলিক জোনে 5টি উপপরিষদ গঠন করা হয়েছিল। এভাবেই জোনাল কাউন্সিলটা গঠন করা হয় মুক্তিযুদ্ধকালীন। এছাড়াও মুক্তিযুদ্ধকালীন যুদ্ধ পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। যুদ্ধ পরিচালনা জন্য গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত, তার মধ্যে একটা হচ্ছে সর্বদলীয় উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছিল মুক্তিযুদ্ধ অর্থাৎ মুজিবনগর সরকারের সময়ে। অর্থাৎ মুজিবনগর সরকার কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সুচারুরূপে এবং অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য তারা খুব কম্প্যাক্টলি এবং সুচিন্তিত ভাবে মানে তাদের কার্যক্রম পরিচালনা করেছিলেন এবং মুক্তিযুদ্ধকে সর্বদলীয় রূপ দেওয়ার জন্য 1971 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে সমমনা বাম রাজনৈতিক দলগুলো নিয়ে আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সর্বদলীয় উপদেষ্টা কমিটি গঠন করেন। এ কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, ন্যাপ ভাসানী, মনি সিং বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, মনোরঞ্জন ধর বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস, অধ্যাপক মোজাফফর আহমেদ, ন্যাপ মুজাফফর এবং মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী রাজনৈতিক দল আওয়ামী লীগ থেকে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মুস্তাক আহমেদকে যুক্ত করা হয়। তবে এই কমিটির অর্থাৎ এই তোমাদের গুরুত্বপূর্ণ একটি তথ্য জেনে রাখা দরকার, সমস্ত কমিউনিস্ট পার্টি সে সময়ে বা বাম রাজনৈতিক দলগুলো মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল এবং আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে তাদেরকে সমর্থনও জুগিয়েছিল। কিন্তু বাম রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও পিকিংপন্থী হিসাবে পরিচিত মোহাম্মদ তোয়ার নেতৃত্বাধীন পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি ও পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি মতিন আলাউদ্দিন মুক্তিযুদ্ধের বিরোধিতা করে। এ কারণে কিন্তু সমমনা দলগুলো নিয়েই কিন্তু আওয়ামী লীগ একটা সর্বদলীয় উপদেষ্টা কমিটি গঠন করেছিল। তবে এই উপদেষ্টা কমিটির আহ্বায়ক ছিলেন আওয়ামী লীগের একজন রাজনীতিক এবং তৎকালীন মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। গেরিলা থেকে সম্মুখ যুদ্ধ, এ পর্যায়ে আমরা আলোচনা করব গেরিলা যুদ্ধ থেকে সম্মুখ যুদ্ধ। তোমরা জানো প্রথম দিকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিক্ষিপ্তভাবে পরিচালিত হলেও পরবর্তীতে কিন্তু বিশেষ করে আগস্টের শুরু থেকেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটি কম্প্যাক্ট নেতৃত্বের অধীনে পরিচালিত হয়েছিল। তাই যখন শক্তি সঞ্চয় করেছিল বাংলাদেশের মুক্তিযোদ্ধারা, তখন তারা সম্মুখ গেরিলা যুদ্ধ থেকে সরে এসে যুদ্ধের শেষের দিকে সেপ্টেম্বর মাস থেকেই দেখা যায় যে তারা সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয়ে পাকিস্তানি সামরিক বাহিনীকে ভীত সন্তুষ্ট করে তুলেছিল। তো গেরিলা থেকে সম্মুখ যুদ্ধে প্রথম পর্যায়ের যুদ্ধগুলো ছিল পরিকল্পনাহীন, অস্ত্রপাতি ও প্রশিক্ষণ, এ দুই কারণে বাংলাদেশের স্বাধীনতার লড়াই পরিকল্পিত রূপ থেকে জুন মাস পার হয়ে যায়। আগস্টের পরপরই বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধা গেরিলা পদ্ধতিতে বাংলাদেশের বিভিন্ন স্থানে পাকিস্তানি সামরিক বাহিনী ও তাদের দোসরদের উপর হামলা চালাতে থাকে। গেরিলা হামলায় পাকিস্তানের সামরিক বাহিনীকে ভীত সন্ত্রস্ত করে তোলেন স্বল্প দিনের প্রশিক্ষণ প্রাপ্ত গেরিলা যোদ্ধারা।
অক্টোবরের শেষের দিকে মুক্তিযোদ্ধারা গেরিলা আক্রমণের পাশাপাশি সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হলে পরিস্থিতি এমন হয় যে মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের সম্মুখীন হয়ে পাকিস্তানি সেনাবাহিনী দিনের বেলাতেও নিজেদের সামরিক ঘাঁটি থেকে বের হতে ভয় পেত। নভেম্বর থেকে স্থলযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর বিপর্যয় শুরু হয়। 3 ডিসেম্বর পাক ভারত যুদ্ধ শুরু হওয়ার আগে মুক্তি বাহিনী অনেক এলাকা শত্রুমুক্ত করে। স্থলযুদ্ধে পাকিস্তানি বাহিনীর বিপর্যয়ের পাশাপাশি বাঙালি নৌ কমান্ডাররা আগস্ট মাসের মাঝামাঝি থেকে সমুদ্র উপকূলবর্তী এলাকা, নদী ও সমুদ্র বন্দরে ব্যাপক অভিযান চালায়। আগস্ট মাসে অপারেশন জ্যাকপটের আওতায় চট্টগ্রাম বন্দরে এমভি হরমুজ ও এমভি আব্বাস জাহাজ ডুবিয়ে দেয়। এভাবে মুক্তিযুদ্ধে বড় ধরনের 45টি অভিযানে 126টি জাহাজ ডুবিয়ে দেয়া হলে একদিকে পাকিস্তানিদের মনোবল ভেঙে পড়ে, অন্যদিকে বিশ্ব দরবারে মুক্তিযুদ্ধ পরিচিতি লাভ করে। তোমরা জানো যে এই মুক্তিযুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে ছাত্র, কৃষক, শ্রমিক, নারী, শিক্ষক, কবি, সাংবাদিক, চিকিৎসক, শিল্পী সহ বিভিন্ন পেশার মানুষ কিন্তু মুক্তি সংগ্রামে সামিল হয় এবং স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ছাত্ররা দেশের বিভিন্ন অঞ্চলে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রাথমিক প্রতিরোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পুরুষের পাশাপাশি নারীদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। অসংখ্য নারী মুক্তিযোদ্ধা আশ্রয় দিয়ে, খাবার দিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে, অস্ত্র লুকিয়ে রেখে, সেবা দিয়ে নানাভাবে সহায়তা করেছিল। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত তারামন বিবি ও ডাক্তার সিতারা বেগমের ন্যায় অসংখ্য নারী সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন। হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, জি স্যার, জি স্যার। তোমরা কিন্তু এই বিষয়গুলো মনোযোগ সহকারে শুনবে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমরা কিন্তু খাতায় লিখে নেবে। যেমন সর্বাত্মক যুদ্ধ ভারত পাকিস্তানের মধ্যে শুরু হয়েছিল 3 ডিসেম্বর থেকে, কারণ 3 ডিসেম্বরই পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। তোমরা অপারেশন জ্যাকপট এটা অবশ্যই টুকে নেবে, এটা কিন্তু তোমাদের যে কোনো প্রায় পরীক্ষাতে এসে থাকে। তাই তোমরা ক্লাসের সময় কিন্তু সবসময় খাতা এবং কলম হাতে রাখবে। আমার কথা শুনছো? স্যার, নো অভিযান যেটা, সেটা কি অপারেশন জ্যাকপট? হ্যাঁ, নো অভিযান যেটা চট্টগ্রামে চট্টগ্রাম বন্দরে এমভি হরমুজ ও এমভি আব্বাস জাহাজ ডুবিয়ে দেয় এই প্রথম অপারেশন জ্যাকপটের আওতায়। এটাকে অপারেশন জ্যাকপট নাম দেওয়া হয়েছিল এবং অপারেশন জ্যাকপটের এটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন। হ্যাঁ, এই জন্য অপারেশন জ্যাকপটটা তোমরা অবশ্যই এটা খাতায় টুকে রাখবে। যৌথ বাহিনীর অভিযান। ভারতীয় বাহিনী মধ্য নভেম্বর থেকে বাংলাদেশের অভ্যন্তরে বিক্ষিপ্তভাবে প্রবেশ করতে থাকে। পাকিস্তান বাহিনীর ওপর আরো সুদৃঢ় আক্রমণের জন্য 21 নভেম্বর বাংলাদেশ ও ভারত সরকার যৌথ কমান্ড গঠন করে। যৌথ কমান্ড খুব গুরুত্বপূর্ণ শব্দ, দুটি শব্দ কিন্তু। যৌথ কমান্ড কি, এ ধরনের প্রশ্ন আসতে পারে, কিন্তু তোমরা এই জন্য লিখে রাখবে যৌথ কমান্ড। এবং কবে গঠিত হয়? 21 নভেম্বর বাংলাদেশ ও ভারত সরকার এই যৌথ কমান্ড গঠন করে। মুক্তি বাহিনী ও মিত্র বাহিনীর সমন্বয়ে এটি গঠিত হয়। লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার অধিনায়কত্বে বাংলাদেশের রণাঙ্গনকে 4টি সেক্টরে বিভক্ত করা হয়। দক্ষিণ সেক্টরে অন্তর্ভুক্ত ছিল খুলনা বিভাগ ও ফরিদপুর জেলা। ভারতীয় বাহিনীর সঙ্গে মিত্র বাহিনীর 8 ও 9 নম্বর সেক্টর এর অন্তর্ভুক্ত করা হয়। তো যাই হোক, এই 4টি এভাবে আমি একটা যে 4টি সেক্টরে বিভক্ত করেছিল তার একটি সেক্টরের বর্ণনা দিলাম। অন্য সেক্টর গুলো আমাদের এই চ্যাপ্টারে আলোচনা সুবিধার্থে আমি আর আলোচনা করছি না, তোমরা বিষয়টা ওটা দেখে নেবে। তা যৌথ কমান্ড গঠনের ফলে স্বাভাবিকভাবে যুদ্ধ ক্ষিপ্রতা লাভ করে। যৌথ কমান্ড গঠনের একদিন পর 23 নভেম্বরে পাকিস্তানের প্রেসিডেন্ট জরুরি অবস্থা ঘোষণা করেন। তিনি 25 নভেম্বর প্রেসিডেন্ট ইয়াহিয়া খান যে কোনো সময় বড় ধরনের যুদ্ধের ইঙ্গিত দেন। এর ফলে দেখা যায় 3 ডিসেম্বর পাক ভারত যুদ্ধের আগেই দুই দেশের মধ্যে কার্যত যুদ্ধ শুরু হয়ে যায়। এর যৌথ কমান্ড ইয়াহিয়া খানকে ভাবিয়ে তোলে।
ভারতীয় বিভিন্ন বিমান ঘাঁটিতে পাকিস্তানি বিমান বাহিনী অতর্কিত 3 ডিসেম্বর হামলা চালালে শুরু হয় সর্বাত্মক যুদ্ধ। যৌথ কমান্ড সম্মিলিতভাবে বাংলাদেশ সীমান্তে আক্রমণ শুরু করে, পাশাপাশি চালানো হয় বিমান হামলা। ওই দিনই পাকিস্তানি বাহিনীর 3টি মিরেজ, 2টি F-104 স্টাফ ফাইটার সহ 33টি পাকিস্তানি বিমান ভূপাতিত হয়। পূর্ব সীমান্তে কামালপুর ঘাটির পতন ছাড়াও চট্টগ্রাম কক্সবাজারের উপর মিত্র বাহিনীর নৌবহর প্রচন্ড আক্রমণ চালায়। প্রথম ও দ্বিতীয় দিনে ব্যাপক ক্ষয়ক্ষতি ছাড়াই দর্শনা, ঠাকুরগাঁও, কামালপুর, কুলাউড়া, গাজীপুর ও 14 গ্রামের পতন ঘটে। 5-6 ডিসেম্বর ফেনী, কসবা, ব্রাহ্মণবাড়িয়া মুক্তিবাহিনীর দখলে আসে। কুমিল্লা ও ফেনীতে 700 পাকিস্তানি সেনা নিহত হয়। 6 ডিসেম্বর মুক্তি বাহিনী লালমনিরহাট মুক্ত করে। ভারতীয় নৌবাহিনী খুলনা, চাল্লা, মংলা ও চট্টগ্রাম বন্দরে মারাত্মক আক্রমণ চালায়। ওই দিন ভারত সার্বভৌম দেশ হিসাবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। 8 থেকে 9 ডিসেম্বর কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী শহর ভারতীয় বিমানবাহিনীর দখলে আসে। ওই দিন ইন্টারকন্টিনেন্টাল হোটেল, বর্তমান হোটেল রূপসী বাংলা, নিরপেক্ষ এলাকা ঘোষণা করে কূটনৈতিক ও বিদেশি নাগরিকদের আশ্রয় দেওয়া হয়। 11 থেকে 12 ডিসেম্বর ময়মনসিংহ, হিলি, কুষ্টিয়া, খুলনা, রংপুর, রাজশাহী, দিনাজপুর, সিরাজগঞ্জ মুক্ত হলে যৌথ বাহিনী ঢাকা দখলের প্রাধান্য দেয়। চারদিক থেকে ঢাকা অভিমুখে রওনা হয় যৌথ বাহিনী। একটি দল নরসিংদী দিয়ে, 2টি দল ডেমরা ও বাসাবো দিয়ে ঢাকা অভিমুখে রওনা হয়। অন্য দল টাঙ্গাইল দিয়ে ঢাকায় আসে। দেশের অন্যত্র পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ শুরু হয়। ওই দিনই বেসামরিক গভর্নর ডাক্তার মালিক ইয়াহিয়া খানকে পাঠানো জরুরি বার্তায় যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানান। ভারতীয় বাহিনী পাকিস্তান বাহিনীকে আত্মসমর্পণের পরামর্শ দেয়। যদিও ইয়াহিয়া খান যুদ্ধ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন, কিন্তু ঢাকায় অবস্থানরত জেনারেলরা যুদ্ধ বিরতির প্রস্তুতি নেন। ওই দিনই সব বাধা ডিঙ্গিয়ে ঢাকার চারদিকে যৌথ বাহিনী নিশ্চিদ্র বেষ্টনী গড়ে তোলে। ভীত সন্ত্রস্ত ডাক্তার মালিক পদত্যাগ করে তার মন্ত্রীদের নিয়ে নিরপেক্ষ এলাকায় আশ্রয় নেন। 14 ডিসেম্বর মধ্যে ঢাকা ছাড়া বড় শহর ও সেনানিবাসে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে। ঢাকায় আত্মসমর্পণ শুধু সময়ের ব্যাপারে পরিণত হয়। এই ছিল মুক্তিযুদ্ধকালীন যৌথ বাহিনীর অভিযান এবং তার ফলাফল বা পরিণতি। এখন আমরা জানবো মুক্তিযুদ্ধের অর্থাৎ মুজিবনগর সরকারের সময় অর্থাৎ মুক্তিযুদ্ধ চলাকালীন মুক্তিযুদ্ধের প্রচার কিভাবে হয়েছিল সে সম্পর্কে আমরা একটু জেনে নেব। 1971 খ্রিস্টাব্দের মুক্তিযুদ্ধের খবর দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়া বহির্বিশ্বে প্রচারের ক্ষেত্রে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র বিভিন্ন পত্র পত্রিকার ভূমিকা ছিল অপরিসীম। বিশেষ করে সাধারণ মানুষকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের লক্ষ্যে অনুপ্রাণিত করতে গণমাধ্যমের অবদান অনস্বীকার্য। তোমরা জানো এক্ষেত্রে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ছিল। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র একটি অস্থায়ী সম্প্রচার কেন্দ্র যা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালে প্রতিষ্ঠা করা হয়েছিল। জয় বাংলা, জয় বাংলার জয়, আমি আবারও বলছি জয় বাংলা, বাংলার জয় গানটি এ বেতার কেন্দ্রের সূচনা সঙ্গীত হিসাবে প্রচারিত হতো। 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠনের পর মে মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সরকার ও বেতার কেন্দ্রের কর্মীদের আবেদনের প্রেক্ষিতে ভারত সরকার বাংলাদেশ সরকারকে একটি শক্তিশালী ট্রান্সমিটার প্রদান করে। এ সময় সকল বেতার কর্মীদের ধীরে ধীরে মুজিবনগরে নিয়ে আসা হতে থাকে। পরবর্তীতে কলকাতার বালিগঞ্জ সার্কুলার রোডের, এটা মনে রাখবে কিন্তু, পরবর্তীতে কলকাতার বালিগঞ্জ সার্কুলার রোডের, আমি কি বললাম মনে আছে? মনে থাকবে? হ্যালো হ্যালো কলকাতার বালিগঞ্জ সার্কুলার রোডের 57/8 নম্বর দোতলা বাড়িটিতে, আমি আবারও বলছি কলকাতার বালিগঞ্জ সার্কুলার রোডের 57/8 নং দোতলা বাড়িটিতে
রাষ্ট্রপতি অন্য মন্ত্রীদের আবাসের কক্ষের সাথে একটি কক্ষে উক্ত ট্রান্সমিটার দিয়ে সম্প্রচার শুরু হয়েছিল। রাষ্ট্রপতি ও মন্ত্রীরা অন্য বাড়িতে উঠে যাওয়ার পর সেই 57/8 নম্বর বাড়িটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের স্থায়ী কার্যালয় রূপে গড়ে ওঠে। তো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সম্পর্কে বলতে বললে কলকাতার বালিগঞ্জের যে সার্কুলার রোডে 57/8 নম্বর দোতলা বাড়িটির কথা অবশ্যই উল্লেখ করতে হবে কিন্তু। আচ্ছা, প্রচারের মধ্যে পত্রপত্রিকার ভূমিকাও ছিল গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিদেশি সাংবাদিক সাইমন রিং নিজের জীবন বিপন্ন করে পাকিস্তানি বাহিনীর লোমহর্ষক নির্যাতন ও গণহত্যার কথা ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় প্রতিবেদন আকারে প্রেরণ করেন। এটি প্রকাশিত হয় 30 মার্চ। 1971 খ্রিস্টাব্দের 25শে মার্চের পর বাংলাদেশের মুজিবনগর থেকে সর্বপ্রথম দৈনিক জয় বাংলা নামে পত্রিকা প্রকাশিত হয়। এটি ছিল মুজিবনগর থেকে প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা। তাহলে আমি যদি তোমাদেরকে বলি মুজিবনগর থেকে প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকার নাম কি এবং কত তারিখে তা প্রচার হয়েছিল প্রথম, বলতে পারবে না? জি স্যার। পারবে তো? পত্রিকার নাম হচ্ছে জয় বাংলা। এরা 25 মার্চের পর মুজিবনগর থেকে এটা প্রকাশিত হয়েছিল প্রথম। এটি প্রকাশিত হয় মুজিবনগর থেকে। এটি ছিল মুজিবনগর থেকে প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা। ভারতের ত্রিপুরা থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন পত্র পত্রিকা প্রকাশিত হতে শুরু করে, যা জনমত গঠনে বিশেষ অবদান রাখে। মুজিবনগর সরকারের কূটনৈতিক তৎপরতা, এটা ছিল খুবই গুরুত্বপূর্ণ একটি প্রচেষ্টা মুজিবনগর সরকারের, আমাদের মুক্তিযুদ্ধকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো, অর্থাৎ স্বাধীন সার্বভৌম বাংলাদেশের যে অভ্যুদয় এবং বিশ্বের বুকে স্বাধীন বাংলাদেশের মানচিত্র এঁকে দেওয়ার যে প্রয়াস, সেই প্রয়াসে মুজিবনগর সরকারের কূটনৈতিক তৎপরতা ছিল খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমাদের সামনে খুব সংক্ষেপে আমি মুজিবনগর সরকারের কূটনৈতিক তৎপরতা সম্পর্কে আলোচনা করব। আমাদের হাতে সময় খুব কম। আমি শেষ করতে চেয়েছিলাম আজকে তোমাদের এই চ্যাপ্টারটি, শেষ না হলেও আগামীকাল আমি হয়তো মুজিবনগর সরকারের কূটনৈতিক তৎপরতার পর থেকে যতটুকু থাকবে সেটা মুক্তিযুদ্ধের তহবিল সংগ্রহ, মুজিবনগর সরকারের কূটনৈতিক তৎপরতার ফলাফল, মুক্তিযুদ্ধের স্বাধীনতা বিরোধী তৎপরতা এবং পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, এই কয়েকটা টপিক হয়তো কাল আমাদের নেক্সট ক্লাসে তোমাদেরকে আমি পড়াবো। তার আগে আমি যদি আজকে শেষ হয়ে যায় আমাদের জুম ক্লাসটা, 4 মিনিট আছে, আমি মুজিবনগর সরকারের কূটনৈতিক তৎপরতা টুকু তোমাদেরকে তোমাদের সামনে তুলে ধরতে চাই। ঠিক আছে? আর তোমরা নেক্সট ক্লাস থেকে কিন্তু পরবর্তীতে তোমরা খাতা কলম নিয়ে আসবে। তোমরা কি আজকে খাতা কলম এনেছো? না স্যার। জি স্যার। আগামী ক্লাস থেকে তোমাদের আমি কিছু কাজ দিব। আমার ক্লাসের শেষ 5 মিনিট তোমাদেরকে আমি কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন লিখতে দিব এবং তার উত্তর দিয়ে দিব। আমার কথা বোঝা যাচ্ছে? এজন্য যেখানেই থাকো তোমরা অনেক ভালো হয় আনবে। হ্যাঁ, তো আমি আজকে যেহেতু তোমরা খাতা কলম কেউ আনোনি, সেই জন্য আমি এটা দিচ্ছি না। আগামী ক্লাসে এই চ্যাপ্টারের উপরে গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলো আমি তোমাদেরকে লিখে তার উত্তরও লিখে দিব। ঠিক আছে? জি স্যার, জি স্যার। তাহলে দাঁড়াচ্ছে আগামী ক্লাস থেকে তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে আসবে সাথে করে। ওকে, আমরা মুজিবনগর সরকারের কূটনৈতিক তৎপরতা সম্পর্কে এখন আলোচনা করব। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে মুজিবনগর সরকারের কূটনৈতিক তৎপরতা এক সোনালী অধ্যায়। কারণ এ ধরনের তৎপরতার ফলে বহির্বিশ্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং পাকিস্তান বাহিনীর ধর্ষণ, নির্যাতন ও গণহত্যা সম্পর্কে জানতে পেরেছিল। বিভিন্ন দেশে বাংলাদেশ মিশন স্থান, কূটনৈতিক তৎপরতা, প্রতিনিধি প্রেরণ করে মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন লাভের চেষ্টা, বিদেশে তহবিল সংগ্রহ ইত্যাদি ছিল বহির্বিশ্বে তৎপরতার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য। মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন আদায়। মুজিবনগর সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিচারপতি আবু সাইদ চৌধুরীকে বহির্বিশ্বে বিশেষ দূত নিয়োগ করে মুক্তিযুদ্ধের সপক্ষে বহির্বিশ্বে সমর্থন ও জনমত আদায়ের চেষ্টা করে।
এছাড়াও বাংলাদেশের নাগরিক এবং সহানুভূতিশীল ব্যক্তিবর্গের মাধ্যমে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, সুইডেন, জাপান ও অন্যান্য কতিপয় শক্তিশালী দেশের সমর্থন লাভে ঐকান্তিক প্রচেষ্টা চালানো হয়। তৎ ফলে ওইসব দেশে মুক্তিযুদ্ধ অনুকূল সংবাদ শিরোনাম প্রকাশিত হয়েছিল। 1971 খ্রিস্টাব্দে 18 ফেব্রুয়ারি বিচারপতি আবু সাইদ চৌধুরী জাতিসংঘের মানবাধিকার কমিশনের অধিবেশনে যোগদানের জন্য জেনেভায় আসেন। এরপর হতে দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত তিনি দেশে ফিরে আসেননি। 1971 সালের, আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো, 1971 সালের 10 এপ্রিল বিচারপতি আবু সাইদ চৌধুরী বঙ্গবন্ধু শারীরিক অবস্থা ও প্রাণহানির আশঙ্কায় ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার আলেকের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বঙ্গবন্ধু শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত হন। পাকিস্তানের অত্যাচারী সামরিক সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের স্বীকৃতি দানের জন্য বিশ্ব জনমতকে প্রভাবিত করার উদ্দেশ্যে 1 আগস্ট লন্ডনের ট্রাফালগার স্কয়ারে এক বিরাট জনসমাবেশ অনুষ্ঠিত হয়। জনসমাবেশে ব্রিটেনের বিভিন্ন এলাকা হতে 20,000-এর বেশি বাংলাদেশি বাঙালি যোগদান করেন। এ সভায় বক্তৃতাকালে বাংলাদেশ সরকারের প্রতিনিধি আবু সাইদ চৌধুরী মুজিবনগর সরকারের 3টি নির্দেশের কথা ঘোষণা করেন। সে 3টি নির্দেশ ছিল: শীঘ্রই লন্ডনে একটি হাই কমিশন স্থাপন করা হবে বলে মুজিবনগর সরকার জানিয়েছে। 2, পাকিস্তানের বিদ্যমান বিমানে ভ্রমণ না করার জন্য বাংলাদেশের নাগরিককে মুজিবনগর সরকার অনুরোধ করেছেন। পাকিস্তান অথবা বিদেশে কর্মরত বাঙালি সরকারি কর্মচারীদেরকে অবিলম্বে পদত্যাগ করে মুজিবনগর সরকারের প্রতি আনুগত্য প্রকাশের আহ্বান জানিয়েছে। হ্যালো, শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে। আমি এই টপিকটা শেষ করে তোমাদের ক্লাস শেষ করব। উক্ত 3টি নির্দেশ ঘোষণা করার পরপরই অপ্রত্যাশিতভাবে লন্ডনস্থ পাকিস্তান হাই কমিশনে নিয়োজিত দ্বিতীয় সেক্রেটারি মহিউদ্দিন আহমেদ পাকিস্তানের চাকরি হতে ইস্তফা দিয়ে বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেন। তাহলে এরপর একে একে বিশ্বের বিভিন্ন দেশে নিয়োজিত বাঙালি কূটনীতিকগণ মুক্তিযুদ্ধের সপক্ষে আনুগত্য প্রকাশ করতে থাকেন। 1 আগস্ট বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেন ওয়াশিংটনে পাকিস্তান দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর এ.এম.এ মুহিত। 4 আগস্ট ওয়াশিংটনে অবস্থিত পাকিস্তান দূতাবাস ও নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘ দপ্তরে পাকিস্তানি মিশনের মোট 15 জন বাঙালি কূটনীতিক একযোগে পদত্যাগ করে বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেন। 5 আগস্ট বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেন লন্ডনস্থ পাকিস্তান হাই কমিশনের ডিরেক্টর অফ অডিট কাউন্সিলর লুৎফুল মতিন। 4 অক্টোবর নয়াদিল্লির পাকিস্তানি দূতাবাসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে হুমায়ুন রশিদ চৌধুরী প্রকাশ্যে বাংলাদেশ আন্দোলনে যোগদান করেন। ফলে বাংলাদেশ সরকার তাকে দিল্লিতে চিফ অফ মিশন পদে নিয়োগ করেন। 8 অক্টোবর লন্ডনস্থ পাকিস্তান হাই কমিশনের পলিটিক্যাল কাউন্সিলর রেজাউল করিম বাংলাদেশের পক্ষে যোগদান করেন। আর্জেন্টিনায় পাকিস্তানি দূতাবাসে নিয়োজিত বাঙালি রাষ্ট্রদূত আব্দুল মমিন 11 অক্টোবর পদত্যাগ করে বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেন। 3 নভেম্বর সুইজারল্যান্ডের পাকিস্তানি দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি ওয়ালিউর রহমান পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বাংলাদেশের পক্ষে যোগদান করেন। এছাড়াও মে মাসের প্রথম দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অর্থনৈতিক উপদেষ্টা অধ্যাপক রেহমান সোবহান মুজিবনগর সরকারের নির্দেশে যুক্তরাষ্ট্রে যান। তিনি ছিলেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সরকারের প্রথম প্রতিনিধি। এভাবেই মুক্তিযুদ্ধকালীন মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন আদায়ের জন্য মুজিবনগর সরকারের যে প্রচেষ্টা তা তোমরা এই আলোচনার মাধ্যমে জেনেছো। আমরা আজকে